আসসালামু আলাইকুম গাইস, স্টাডি আপডেটের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমার সাথে অতিথি হিসেবে আছে যে আমি হাসানুল মান্না। আমি পড়াশোনা করছি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে এবং পাশাপাশি মালয়েশিয়াতে যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে তোমরা আসতে চাও তাদের জন্য আমার একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম আছে ঢাকাতে, স্কলার্স এইড। এখানে আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় মালয়েশিয়াতে তাদের A to Z সম্পূর্ণ সহযোগিতা করে থাকি। তাদের উইদাউট ফ্রি অফ টোটালি ফ্রি অফ কস্টে আমরা তাদেরকে টোটাল গাইডলাইন করে থাকি। বাংলাদেশে আপনার দেশের বাসা কোথায় আর কি, মানে স্থানীয় শহর? আচ্ছা, আমরা মূলত ঢাকাতেই থাকা হয়, তবে দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে। এখন আমি কিছু কমন বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যেগুলা স্টাডি আপডেটের ক্ষেত্রে সকল প্রকারের স্টুডেন্ট আসলে যে প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। ফার্স্ট অফ অল, একটা স্টুডেন্টকে বাইরে আসার জন্য তার রিকোয়ারমেন্ট মানে যোগ্যতা প্রয়োজন। আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন? ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি? আচ্ছা, আমরা মূলত সব ধরনের স্টুডেন্টকে সহযোগিতা করে থাকি। সেটা হতে পারে একদম নার্সিং থেকে ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি বা পোস্ট ডক্টরেট লেভেল পর্যন্ত। তবে বেশিরভাগ স্টুডেন্ট আসতে চায় হচ্ছে অনার্স লেভেলে, মাস্টার্স এবং পিএইচডি তে। ওকে, সো তাহলে আমি ব্যাচেলর থেকে শুরু করি আর কি, ওটাই ভালো হয়। কমন যে ব্যাপারটা, ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্টের ভিতরে সিজিপিএটা ম্যাটার করে আর কি। তো একজন স্টুডেন্ট ব্যাচেলর এখানে পড়তে গেলে তো আমাদের বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি তে তার রেজাল্ট কেমন হলে ভালো হয়? নরমালি মালয়েশিয়ার যে ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 3.50 এর উপরে থাকলেই ভালো হয়। এবং মাস্টার্স পিএইচডি তে আমাদের যে আউট অফ 4 8 কারিকুলাম অনুযায়ী 2.50 এর উপরে থাকলে ভালো হয়। তবে তার নিচে থাকলেও তাদের অ্যাডিশনাল যদি কোনো জব এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেট দিয়েও কিন্তু এর কম সিজিপিএ থাকলেও অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। খুবই কমন একটা কোশ্চেন যে সেলফ ফান্ড আর স্কলারশিপ দুই ক্যাটাগরিতে বিদেশে আসা যায়। তো এখন মালয়েশিয়াতে স্কলারশিপের রেশিওটা কেমন? স্কলারশিপ, ব্যাচেলারে স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা? আর যেটা আচ্ছা, ব্যাচেলারে স্কলারশিপ পাওয়ার জন্য আসলে মূলত কয়েকটা বিষয় ম্যাটার করে। লাইক মালয়েশিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে ব্যাচেলারে ফুল ফান্ডেড দেয় না। তবে আমরা জানি আল বুখারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধুমাত্র মালয়েশিয়াতে ফুল ফান্ডেড দিয়ে থাকে। এছাড়াও আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ডেড পাওয়ার সুযোগ আছে যদি তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ভালো থাকে, রেজাল্টটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়ে থাকে। তাহলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এটা ওপেনলি না বললেও তাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলে স্কলারশিপ হতে পারে। এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আমরা কিন্তু 50% 70% পর্যন্ত স্কলারশিপ পেতে পারি। কিছু কিছু বিশ্ববিদ্যালয় লাইক শিয়ামেন ইউনিভার্সিটি বা অন্যান্য কিছু কিছু ইউনিভার্সিটিতে কন্ডিশনাল স্কলারশিপ দিয়ে থাকে 100%। এবং পরবর্তী ইয়ারগুলোতে যদি তারা ভালো সিজিপিএ কন্টিনিউ করতে পারে তাদের স্কলারশিপটা কন্টিনিউ থাকবে, এরকম হতে পারে। তো রিকোয়ারমেন্টের ভিতরে সাপোজ আমরা জানি হচ্ছে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলা মাস্ট লাগে। এইগুলার বাইরে অ্যাডিশনাল কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? যেমন ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আর কি কি প্রয়োজন? মূলত যদি আমরা আন্ডারগ্রেড লেভেলে চিন্তা করি তাহলে তার শুধুমাত্র 4টা ডকুমেন্ট লাগে: এসএসসি, এইচএসসি, এই 2টা সার্টিফিকেট, মার্কশিট আর কি। সো 4টা পেপারস লাগে। এর সাথে অনলি তার পাসপোর্টের ইনফরমেশন পেজটা লাগে। এটা হচ্ছে ব্যাচেলারের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন স্টেজে। এর পরবর্তীতে পাসপোর্টের ওয়াল পেজ, ছবি এবং অন্যান্য কিছু হেলথ ডিক্লারেশন রিলেটেড ডকুমেন্ট লাগে। বাট পিএইচডি তে বা মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য তাদের প্রয়োজন হয় হচ্ছে আপনার এর সাথে রিসার্চ প্রপোজাল লাগতে পারে যদি বাই রিসার্চ প্রোগ্রামে আসে, সিভি লাগতে পারে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি দেয় সেটাও ইনক্লুড করা যেতে পারে। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা রিকোয়ারমেন্ট থাকে যে তাদের আইএলটিএস লাগবে কিনা বা ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো সার্টিফিকেট লাগবে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার সবগুলো ইউনিভার্সিটিতেই আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায় এবং আইএলটিএস ছাড়াও মালয়েশিয়াতে আসা যায়।
তবে আন্ডারগ্রেড প্রোগ্রামে যদি আইএলটিএস না থাকে তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো তাদের একটা ইংলিশ কোর্স থাকে। মোয়েট, হ্যাঁ, এটা এক এক ইউনিভার্সিটি এক এক রকম। কিছু কিছু ইউনিভার্সিটি বলে আইপি ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রাম, কিছু কিছু ইউনিভার্সিটি নর্মালি মূলত এটা আমরা বলে থাকি একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের মতো আর কি। এটা হতে পারে 6 মান্থ এর মতো বা আরো কম বেশি হতে পারে, ইউনিভার্সিটি ওয়াইজ এটা করায়। দেন এটার পরে তারা কিছু কিছু ইউনিভার্সিটির ইন্টারনাল অ্যাসেসমেন্ট সিস্টেমের মাধ্যমে তাদের মেন প্রোগ্রামে দেয়। কিছু কিছু ইউনিভার্সিটি অফার করে যে না, এই কোর্সটা করার পরে এখন তুমি এলিজিবল, আইএলটিএসটা দাও। আইএলটিএস এর খুবই কম স্কোর লাগে, 5.0 অথবা 5.5 অথবা 4.5 ও দেখছি। একটা মিনিমাম স্কোর পাইলেই কিন্তু সে মেইন প্রোগ্রামে যাইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার মালয়েশিয়াতে একটা লিঙ্গুই স্কিলটা খুব জনপ্রিয়, এই প্রোগ্রাম এই অ্যাসেসমেন্টটা দিয়ে কিন্তু মেইন প্রোগ্রামে আসতে পারে। তবে মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে কিন্তু আইএলটিএস ছাড়াই টোটালি মেইন প্রোগ্রামে যাওয়া সম্ভব, যদি কিনা ব্যাচেলরটা মিডিয়া অফ ইনস্ট্রাকশন কন্ডাক্টেড ইন ইংলিশ হয়ে থাকে এবং এমওআই সার্টিফিকেটটা হয়ে থাকে আর কি। তবে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়ারিং করে বা অন্যান্য প্রোগ্রামগুলোতে কন্ডাক্টেড ইন ইংলিশ হয়ে থাকে। সো এমওআই সার্টিফিকেটটা দিয়ে, লেটারটা দিয়ে কিন্তু সে আইএলটিএস ছাড়াই মাস্টার্স পিএইচডি করতে পারবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুবই এক্সাইটিং একটা নিউজ, কারণ আমি যতটুকু জানতাম আর কি যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশনের কথা ভাবাই যায় না। এখানে এটা হচ্ছে ম্যান্ডেটরি কোনো রিকোয়ারমেন্ট না, আর এটা থাকলেও অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। বিশেষ করে মাস্টার্স অ্যান্ড পিএইচডির ক্ষেত্রে তো এটার প্রয়োজনই তেমন একটা পড়ছে না, ব্যাচেলরের ক্ষেত্রে পড়ছে। আবার আইএলটিএস বাদেও এখানে মুয়েট আছে, তারপরে লিঙ্গুইস্টিক আছে, এইগুলো দ্বারা এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে আর কি। এখন গেল অ্যাপ্লিকেশন প্রসেসের ধাপটা। এখন নেক্সট যে কমন কোশ্চেন সেটা সবার ক্ষেত্রে, সাপোজ একজন সেলফ ফান্ডে আসলো আর কি। তো সেলফ ফান্ডে আসলে আমি ইয়ারলি না, আমি মান্থলির কথা বলি আর কি। তো মান্থলি সাপোজ এই মান্থের ভিতরে সেমিস্টার ফিও আপনি অ্যাড করবেন, তো মান্থলি একটা স্টুডেন্টের কত কেমন খরচ হতে পারে, আর এই খরচটা এখানে পার্ট টাইম জব করে কভার আপ করা পসিবল কিনা? আচ্ছা, এখানে আপনি শুনলেন হচ্ছে পার্ট টাইম জব অপরচুনিটির কথা। তো মূলত মালয়েশিয়াতে যারা আন্ডারগ্রেড লেভেলে পড়তে আসতে চায় তাদের কিন্তু ক্লাস টাইমটা বেশি থাকে। সো এখানে যে থাকা খাওয়ার যে খরচ, সেটা অন কাইন্ড অফ ঢাকার মতোই, খুবই কম। তো এই খরচটা কিন্তু সে ইজিলি পার্ট টাইম জব করে আর্ন করতে পারবে। হ্যাঁ, থাকা খাওয়ার খরচটা, কিন্তু টিউশন ফিসটা যদি তার বাসা থেকে সাপোর্ট দিতে পারে তাহলে আমি গাইড করব যে হ্যাঁ, তোমরা ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন অথবা ব্যাচেলার কোর্সে আসো। আদারওয়াইজ এইটা ফুল টিউশন ফি সহ ইনকাম করাটা একটু টাফ। তবে যারা মাস্টার্স বা পিএইচডি করতে চাও তারা ডেফিনেটলি আসতে পারো, বিকজ এখানে মাস্টার্স পিএইচডিতে এরকম ক্লাস থাকে না, হয়তো সপ্তাহে 1 থেকে 2 দিন, বাকি ফুল টাইম কিন্তু জব করা যায়। এবং আমরা জানি এখানে মালয়েশিয়াতে মিনিমাম স্যালারি হচ্ছে 1,500 রিঙ্গিত, যে কোনো শপিং মল বা রেস্টুরেন্টে জব করলেও। আর ভালো কোম্পানিতে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আরো ডেফিনেটলি অনেক ভালো স্যালারি পাওয়া যায়। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় যদি আমি ক্যালকুলেট করি 40-50 হাজার টাকা মিনিমাম কিন্তু ইনকাম করা পসিবল হয়। সো সেটা দিয়ে ইজিলি ইউনিভার্সিটি টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, এভরিথিং বেয়ার করা পসিবল। তার মানে এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার, যে ব্যাচেলার আসতে হলে নিজের যে প্রাত্যহিক জীবনের খরচ, যেটা হচ্ছে আমরা পার্ট টাইম জব করে কভার আপ করা পসিবল। কারেক্ট। বাট সেমিস্টার যে ফি গুলা, ইউনিভার্সিটি যে ফি গুলা, এটা বাসা থেকে নিয়ে আসা সবচেয়ে বেটার একটা অপশন। আর আমিও এখানে লেখাপড়া করছি, তো আমি জানি আর কি যে আমরা সেমিস্টার ফি কখনো পার্ট টাইম জব করে কভার আপ করা আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল না। ব্যাচেলারে যে পরিমাণে ক্লাস থাকে, যে মাঝে মাঝে দেখা যাচ্ছে একদিনে 3টা-4টাও ক্লাস থাকতে পারে, তার মানে হোল ডে ওখানে পার হয়ে যাচ্ছে। সো এখানে পসিবল না। বাট মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে আপনারা হচ্ছে স্কলারশিপ না পাইলেও পার্ট টাইম জব করে আপনারা সেমিস্টার ফি সবকিছু। তবে এখানে যারা একটু এক্সট্রা অর্ডিনারি বা তাদের স্কিল পারসন যারা আছে, তারা কিন্তু অনেকেই মালয়েশিয়াতে আসার পরেও অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে ইউজ করে তারা ফ্রিল্যান্সিং করে অনেক ভালো টাকা ইনকাম করতে পারতেছে। ইভেন তো সে ব্যাচেলার করতেছে, তারপরেও কিন্তু সে বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারে। তবে সেক্ষেত্রে স্কিলড হতে হবে। এখানে যে
নর্মাল যে জবগুলা লাইক রেস্টুরেন্ট সুপার শপগুলোতে, এখানে জব করে ব্যাচেলারে পড়াশোনা অ্যাসাইনমেন্ট এভরিথিং কমপ্লিট করার জন্য একটু টাফ হয়ে যাবে, কিন্তু যদি স্কিল পারসন হয় তাহলে সেও পারবে। আচ্ছা ভাই, এখন আমরা রিকোয়ারমেন্টের পার্ট শেষ করলাম, স্কলারশিপের পার্ট শেষ করলাম, এখন সামহাউ কোনো একজন পেয়ে গেল, অ্যাডমিশনের প্রসেস সবকিছু কমপ্লিট, এখন ভিসা রেশিওটা কেমন আর কি কি কারণে তার ভিসা রিজেক্ট হতে পারে, আর কোন ওয়েতে মানে ভিসা অ্যাকুরেসিটা সবচেয়ে বেশি ভালো হয়? আচ্ছা, ভিসা হওয়ার তার আগেই আমি বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা মেসেজ দিতে চাই। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি নামের বানানে ভুল থাকে, পিতামাতার নামের বানানে ভুল থাকে, জন্ম তারিখে ভুল থাকে। ভুলটা কিরকম, অনেকে কনফিউজ থাকে যে আমার নামের সাথে তো আমার বাবার নামের বাবার আইডি কার্ডের সাথে মিল নাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার সার্টিফিকেট মার্কশিটে যে নামের বানান আছে হুবহু সেমটা পাসপোর্টে আছে কিনা, এই দুইটা জিনিস আমরা ক্রস চেক করি। এখানে যদি মেজর মিস্টেক থাকে তাহলে সেক্ষেত্রে ভিসাটা ইএমজিএস থেকে রিজেক্ট হওয়ার পসিবিলিটি আছে। তবে ছোট ভুল থাকলে আমরা কিন্তু এফিডেভিট করে সেটা করতে পারি। তবে আমার সাজেশন হলো যারা এখনো পাসপোর্ট করে নাই তারা অবশ্যই পাসপোর্ট করার সময় সার্টিফিকেট মার্কশিটটা নিয়ে যাবা, যেখানে ইংলিশ এ লেখা থাকে বাবার নাম মার নাম, সেইটা যেন হুবহু কপি পেস্ট করে পাসপোর্টের যে epassport.gov.bd এই ওয়েবসাইটে যাতে ইনপুট দেওয়া হয়। এক্ষেত্রে তোমার বাবার সার্টিফিকেটে বাবার এনআইডি তে কি আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই। আর যদি চাও তাহলে আগে থেকে সেটা কারেকশন করে এনআইডি বা বার্থ সার্টিফিকেটের মতো করে নেওয়া যেতে পারে আর কি। তো এই রিকোয়ারমেন্টটা হলে মালয়েশিয়া মূলত ভিসা রিজেকশন হয় না। আমরা বলতে পারি ওভারঅল 100% ভিসা সাকসেস রেশিও আছে মালয়েশিয়ার ক্ষেত্রে। এবং যারা তোমরা জেনুইন স্টুডেন্ট, যারা কেনা মালয়েশিয়াতে শুধু কাজ করার উদ্দেশ্যেই না পড়াশোনা করার উদ্দেশ্যে আসতে চাও, তাদের জন্য কিন্তু 100% ভিসা আমরা পেয়ে থাকি। এখন আর একটা কোশ্চেন আর কি, একসাথে দুইটা কোশ্চেন করব। সাপোজ কেউ একজন, মানে আপনি ওভারঅল ভিউটা বলবেন, কেউ একজন হচ্ছে সেলফ ফান্ডে এখানে অ্যাডমিশন পেয়ে গেল। সো ফার্স্ট অফ অল প্রাথমিক অবস্থায় তাকে আসতে ভিসা প্রসেসিং ফি সহ সেমিস্টার ফি সহ তাকে প্রাথমিক অবস্থায় কত টাকার একটা বন্দোবস্ত থাকা জরুরি আর কি? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এটা হচ্ছে মূলত সেলফ ফান্ড বা স্কলারশিপ বিষয়টা মূলত আমরা ইউজ করি হচ্ছে মাস্টার্স পিএইচডি লেভেলের ক্ষেত্রে, কারণ মাস্টার্স পিএইচডিতে ফান্ডিং পাওয়া পসিবল হয়। যাদের ভালো পেপার পাবলিকেশন আছে, জার্নাল পাবলিকেশন আছে, রেজাল্ট ভালো, তারা কিন্তু এখানে সরবেজের সাথে কথা বলে একটা ফান্ডিং এর ব্যবস্থা হতে পারে। তো নর্মালি ব্যাচেলার প্রোগ্রামেই তো বেশি স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে আমরা ধরি এভারেজ 5 থেকে 6 লাখ টাকা হইলে কিন্তু ব্যাচেলারে আসা যায়। কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে ইএমজিএস ফি এক সেমিস্টারের অথবা 1 বছরের টিউশন ফি সহ সব মিলিয়ে রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে আমরা 18,000 থেকে 20,000 22,000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, তবে অ্যাপ্রক্স ধরে রাখলে যদি কারো 5 থেকে 6 লাখ টাকা বাজেট থাকে তাহলে ইয়ার টিকিট সহ এভরিথিং কিন্তু হয়ে যেতে পারে। তবে আমার সাজেশন হলো ট্রানজেকশনের বিষয়ে, যেহেতু ফাইন্যান্সিয়াল টার্মটা আসলো, সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পে করার জন্য আমি বলবো। আর আমাদের ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে স্টুডেন্টদের যখন আমরা কাউন্সিলিং করে, যাদের অফার লেটার আসে অফার লেটারের মধ্যে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, আমরা নর্মালি স্টুডেন্টের সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে চাই না, সরাসরি বলে যে তোমরা মালয়েশিয়ার সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পেমেন্ট করো। সো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমাদের কনভারসেশন খুবই ক্লিয়ার, তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার আর কোনো বিষয়ে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? আমরা ভিডিওটা শেষ মুহূর্তে এখানে শেষ করব। কোনো মূলত অনেকের চিন্তা থাকে যে আমি মালয়েশিয়ায় কেন যাব, আমি তো আমেরিকা বা কানাডা বা ইউরোপে যেতে পারি, তাই না? তো মূলত যারা পড়াশোনা করার উদ্দেশ্যে বাইরের দেশে যেতে চাও তাদের জন্য আমি বলবো যে মালয়েশিয়াতে কিন্তু কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 1000-এর ভিতরে মালয়েশিয়ায় প্রায় 20 থেকে 25টি ইউনিভার্সিটি আছে, যেগুলো অত্যন্ত চমৎকার এক্সেলেন্ট ইউনিভার্সিটি। এবং আমরা জানি
যে এডুকেশনের দিক দিয়ে মালয়েশিয়া কিন্তু পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে একটা। হ্যাঁ, অন্যতম। এবং বাংলাদেশের স্টুডেন্টের সাথে মালয়েশিয়ার এনভায়রনমেন্টটা বেশ খাপ খেয়ে যায়। এখানের ওয়েদারটাও বেশ কন্ট্রোলে থাকে, এখানের পরিবেশ খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। এবং একই সাথে আমরা এখানে কিন্তু ওয়েস্টার্নের মতো রাস্তাঘাট বা অন্যান্য দোকানপাট সবকিছু কিন্তু আধুনিকতার একটা ছোঁয়া আছে। সেই সাথে কিন্তু মুসলিম আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি তাদের কিন্তু মালয়েশিয়ার আরো বেশি ম্যাচ করে, কারণ আমরা অনেক সময় দেখি আমেরিকা বা কানাডার অনেক ইউনিভার্সিটিতে কিন্তু ঈদের দিনও ক্লাস হচ্ছে। সো তারা মুসলিমদেরকে ওইভাবে ভ্যালুয়েট করে না এবং একটা নেগেটিভ চোখে দেখায়। সেক্ষেত্রে মালয়েশিয়া একটা বেস্ট প্লেস হতে পারে। আশা করি অনেক ইনফরমেশন আপনাদের কাছে ক্লিয়ার। আপনারা যারা হচ্ছে মালয়েশিয়াতে পড়ার ইচ্ছে আছে, সেলফ ফান্ডে কিংবা স্কলারশিপে, আমি হচ্ছে ভাই স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে, তিনি হেল্প করে থাকে। সো আমি হচ্ছে ভাইয়ের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে। আপনারা হচ্ছে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি আমি নিজেও অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে যারা বাইরে স্কলারশিপ নিয়ে কিংবা সেলফ ফান্ডে লেখাপড়া করতে চায় তাদেরকে হেল্প করে থাকি। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্টাডি অ্যাব্রোড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। সো আপনারা সরাসরি জয়েন হতে পারেন। আর শুধু মালয়েশিয়া না, দেশ বিদেশে যে কোনো দেশের স্কলারশিপ নিয়ে কিংবা সেলফ ফান্ডে লেখাপড়া নিয়ে আপনারা সেখান থেকে জানতে পারবেন। সো এতক্ষণ যারা ভিডিও দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।